এবার ভাই শুরু করি আমরা। এরপর চলে যাচ্ছি আমরা রেজন মোল্লার কাছে। আমরা যদি দেখি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ, এর কারণটা কি আপনি মনে করেন রেজন মোল্লা? আসলে ন্যায় বিচার বলতে সঠিক বিচার, মাজলুম তার সঠিক বিচার পাবে এটাই প্রত্যাশা। আসলে সমাজের মধ্যে ন্যায় বিচার যখন ন্যায় বিচারের অস্বচ্ছতা বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হওয়া, মূলত কয়েকটি কারণে ন্যায় বিচার বাধাগ্রস্ত হতে পারে। প্রথমত, আমরা আমাদের সমাজে ন্যায় বিচার ব্যর্থ হওয়ার জন্য আমরা অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ দেখতে পাচ্ছি যে আমরা গোষ্ঠীগত আধিপত্য যে জিনিসটা, যখন আমাদের সমাজে গোষ্ঠীগত আধিপত্যের দ্বন্দ্বের এবং আধিপত্য বিস্তারের যে একটা খেলা, যে একটা সহিংসতা, তার চর্চা যদি অধিক হারে বৃদ্ধি পায়, তাহলেই কিন্তু ন্যায় বিচারের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠার বাধার ক্ষেত্রে একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। জি, আপনি দেখতে পাবেন যে যদি গোত্রীয় যেই প্রভাবটা, যদি একটা গোত্রের শক্তিশালী গোত্রের ক্ষেত্রে সে সঠিক বিচার পাবে বলতে সে তার মন অনুযায়ী বিচার পাবে, এটাই প্রত্যাশা। সেই ক্ষেত্রে আমি অন্যতম একটি কারণ মনে করতেছি যে গোত্রীয় আধিপত্য। দ্বিতীয় আরেকটি কারণ বলতে পারি যে কালো টাকার বা অর্থের অবাধ সয়লাভ। এক্ষেত্রে একটা অনেক মানুষ মূলত টাকার কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের যেসব বিচারকগণ আছেন, আমাদের গ্রাম্য পর্যায়ের বিচারকগণ আছেন, তারা অনেক সময় তারা অর্থের লেনদেনে জড়িয়ে পড়েন, যেটা হওয়া উচিত ছিল নিরপেক্ষ, স্বচ্ছ, যার কারণে অর্থের লেনদেনের মধ্যে জড়িয়ে পড়ে তারপরে কিন্তু বাদী কিংবা বিবাদী উভয়কেই অর্থ খোয়াতে হয়। সেই ক্ষেত্রে যারা বেশি অর্থ প্রদান করতে পারে তারা বিচারে জয়ী হবে, এটাই প্রত্যাশা। মানে প্রত্যাশা বলতে অনিয়মের ক্ষেত্রে প্রত্যাশা, অর্থের অবাধ সয়লাভ। আরেকটি কারণ আমি মনে করতে পারি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা ব্যর্থ হওয়ার ক্ষেত্রে, যে একটা কথা প্রচলিত আছে যে যে সারা অঙ্গে গা, ওষুধ লাগাবো কোথায়। আসলে ন্যায় বিচার মানে সমাজের মধ্যে দুর্নীতি বা সমাজের অপরাধ এতটাই বেড়ে গেছে যে মানুষ এখন তার সহিংসতার প্রতিযোগিতায় মগ্ন হয়ে পড়ে, যার কারণে দেখতে পাচ্ছি যে এভাবেই চলছে সমাজের নিয়ম। রেজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর উত্তর দেওয়ার জন্য। এরপরে যদি আমরা আসি উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতায় না আসা, এর কারণটা কি? সঠিক স্বচ্ছতা না দেওয়া বা জবাবদিহিতার আওতায় না আসা, এই বিষয়টা আসলে উন্নয়নমূলক কার্যক্রম, প্রত্যেক মানুষ মানেই মানবিক। সেই মানবিকতার জায়গা থেকে, মনুষ্যত্বের জায়গা থেকে মানুষ ভালো কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে মানুষের বিশ্বাসকে পুঁজি করে অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রকার সামাজিক সংগঠন তারা খোলে, কিন্তু মানুষ আসলে প্রথমে বুঝতে পারে না তারা কি উদ্দেশ্যে খুলেছে। মানে উদ্দেশ্য বলতে সব সংগঠনই প্রথমত তারা তাদের নৈতিক দিকগুলোই প্রকাশ করে যে তারা এই করবে, এরকম ভালো কর্মকাণ্ডগুলো করবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই সংগঠনগুলো কতগুলো এজেন্ডার ভিত্তিক কার্যক্রমে লিপ্ত থাকে, দলীয় মতবাদ প্রচার এবং নিজের গোষ্ঠীগত আধিপত্যকে প্রতিষ্ঠা রাখা, এবং তারপর হচ্ছে নিজেকে জাহির করা বা নিজেকে প্রতিষ্ঠিত করা আর কি। কিন্তু এই সামাজিক কর্মকাণ্ডগুলোর মধ্যে যেরকমভাবে আমাদের চরের দিকে যদি আপনারা তাকান, আমাদের এলাকার দিকে যদি আপনারা দেখান, বিভিন্ন প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু অবাধে আছে আমাদেরকে টাকা দেওয়ার জন্য, বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষ আসলে মাজলুমদেরকে খুঁজে কাদেরকে সাহায্য করবে, কিন্তু কোনো দাতাই সঠিক একটা ওয়ে পায় না, সঠিক একটা পথ পায় না, বিশ্বস্ত একটা পথ পায় না। কাদেরকে দিলে তার সঠিক ভাবে পৌঁছাবে, সঠিক ভাবে তার দানটা যাবে, এই বিশ্বাসের ঘাটতি থেকে অনেক ভাবে আমরা পিছু উঠি। মূলত সংগঠনগুলোর যেই অস্বচ্ছতা, তারা গদ বাঁধা একটা, মানে বিভিন্ন একটা সংগঠনে বিভিন্ন কার্যক্রম থাকে, মানুষ সেই সংগঠনে শরিক থাকে, কিন্তু যদি সংগঠনের কার্যক্রম, ধরেন আমি একটা সংগঠনে কার্যক্রম দিলাম, সেই কার্যক্রমের কি পরিমাণ অনুদান আমি দাতাদের কাছ থেকে গ্রহণ করেছি, মানুষের কাছ থেকে গ্রহণ করেছি, এবং কিভাবে ব্যয় করেছি, কোন কোন খাতে ব্যয় করেছি, কোন কোন খাতে বরাদ্দ লেগেছে, তা যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে করতাম, তাহলে কিন্তু আমাদের সমাজে অস্বচ্ছতাটা থাকতো না। আমি মনে করি
যে জবাবদিহিতার অভাব এবং আরেকটা বিষয় হচ্ছে তথ্য পাওয়ার অধিকার থেকে মানুষ বঞ্চিত। মানে একটা তথ্য, আপনি যদি একটা সংগঠন সম্পর্কে প্রশ্নবিদ্ধ করেন, সংগঠনের তথ্য জানতে চান, তাহলে আপনাকে হয়তো সংগঠনের ব্যক্তিবর্গ আপনাকে এন্টি মনে করতে পারে, আপনাকে বিরোধী মনে করতে পারে, যে আপনি সংগঠনে ভালো চান না। এই কারণে হয়তো মানে জবাবদিহিতা থেকে পিছু হটা, এই কারণে আমি মনে করি যে আচ্ছা, অসংখ্য ধন্যবাদ রেদন মোল্লাকে। এখন যদি আমরা রেদন মোল্লার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই, যে শিক্ষিত ব্যক্তিরা গ্রামমুখী না হওয়া, এই যে একটা বিষয়, শিক্ষিত ব্যক্তিরা দেখা যায় কি তারা গ্রাম ছেড়ে দেয়, এর কারণটা আমরা কি যদি একটু বিশ্লেষণ করতে রেদন মোল্লা? আসলে শিক্ষিত মানুষের গ্রাম ছেড়ে দেওয়া বলতে, মানুষ মানে একটু আরামপ্রিয়, কিন্তু আমি মনে করি সে আরামের থেকেও বেশি মানবিক জায়গা হচ্ছে স্বদেশ প্রেম, মাতৃভূমির প্রতি প্রেম, নারীর টান, শিকড়ের টান। কিন্তু তারপরেও কেন মানুষ এই নারীর টান, মাতৃভূমির টান, ভালোবাসার স্থান এবং জন্মস্থান ছেড়ে শহরমুখী হয় বা গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়, তার অন্যতম কারণ আমি মনে করি যে তারা তাদের সঠিক মূল্যায়ন পায় না। যার দরুন আমি মনে করি যে, ধরেন সাপোজ আমাদের একজন এলাকার মান্যবর গুণীজন একজন ডাক্তার, সে যদি অন্য জায়গায় থাকে, মানে গ্রামে থাকলে গ্রামের মানুষ আসলে কি বলা যায়, মানে তারা সঠিক মানুষকে মূল্যায়ন দিতে জানে না, মানে জানে গ্রাম সহজ সরল সাবলীল, গ্রামের মানুষ সবাইকে সঠিক মূল্যায়ন করে, কিন্তু মানুষের যে ইগোটিজম, মানুষের মধ্যে যে মানে যে একটা অহংকার বোধ, তার কারণে কিন্তু মানুষকে সঠিক মূল্যায়ন দেয় না, যার কারণে আমি মনে করি তারা একটু শহরমুখী হয়। আরেকটা বিষয় হচ্ছে যে, আমরা একটা গল্প শুনেছি যে একটা পানির পাত্রের একটি পানির বোতলের বিভিন্ন রকম দাম হয়, যেরকম রেস্টুরেন্টে এক দাম, তারপর হচ্ছে একটা দোকানে এক দাম, এয়ারপোর্টে এক দাম, তারপর এটা হচ্ছে একটা পাবলিক প্লেসে এক দাম, এরকম। যেহেতু দাম স্থান ভেদে জিনিসপত্রের দাম মূল্য বৃদ্ধি পায়, সেহেতু মানুষও যেহেতু মানুষ সম্মান পছন্দ করে, সম্মান চায়, সেহেতু সে তার স্থান পরিবর্তন করে তার মূল্য বৃদ্ধির জন্য, এরকম একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে মানুষ আভিজাত্যের প্রতি আকৃষ্ট, মানুষ একটু আরামে থাকতে চায়, কারণ গ্রামে কিন্তু উন্নত পড়াশোনা, যেহেতু একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, সে ভালো টাকা একটা ইনকাম করে, সে চাইবে যে তার টাকা অনুযায়ী ভোগ বিলাস করতে, তার সন্তানদেরকে ভালো পড়াশোনা করাতে। যেহেতু গ্রামে এত উন্নয়ন করা হয় না, আসলে সেক্ষেত্রে শহরমুখী হয়, আর শহরের চিকিৎসা ক্ষেত্রে সব ক্ষেত্রে সুযোগ সুবিধা, এই জন্য মানুষ একটু যায়। মূলত কারণ আমি মনে করি যে তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পায় না, বিদায় তারা স্থান ত্যাগ করে। অসংখ্য ধন্যবাদ রেদন মোল্লাকে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি